Hello everyone, my name is Anaf. আমি IELTS instructor from QED IELTS. আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি এমন একটা টিপ যা ফলো করলে আপনার 15 দিনেই ব্যান্ড 9 গ্যারান্টিড। আমি সহ আমার স্টুডেন্টরাও এই টিপটা ফলো করে দেখবেন যে হচ্ছে ব্যান্ড 7.5 ব্যান্ড 8.5 তুলেছে। তো এই টিপগুলো খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু কোনো সমস্যা নেই, ভিডিও প্রত্যেকটা মিনিটে অনেক ইনফরমেশন রয়েছে, তো ভিডিওটা স্কিপ করবেন না, চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য। চলুন আমরা ভিডিওটা শুরু করি। পার্ট এক, প্রথমে একটা রিয়ালিটি চেক দিয়ে দিই। প্রথমে স্পষ্ট করে বলি, যদি আপনার বর্তমান স্কোর 6.0 এর নিচে হয় তাহলে 15 দিনের ব্যান্ড 9 সম্ভব নয়। ঠিক আছে, বর্তমানে আপনার মক টেস্ট দিতেছেন, আপনার স্কোর পাইতেছেন যদি 6-এর মধ্যে হয় তাহলে 15 দিনে ব্যান্ড 9 পাওয়া খুব কঠিন হয়ে যায়। ঠিক আছে, মাঝে মধ্যে দেখবেন এটা একদম সম্ভবই না। কিন্তু যদি আপনি ইতিমধ্যে 6.5 বা 7.0 লেভেলে থাকেন এবং আপনার ডেডিকেশন 100% হয়, ঠিক আছে, 15 দিন যদি 100% ফোকাস করেন তাহলে 9 ব্যান্ড অসম্ভব কিছু না। ঠিক আছে, 15 দিনেই ব্যান্ড 9 পসিবল, শুধু আপনাদের ডেডিকেশন 100% থাকা লাগবে। হ্যাঁ, 9 ব্যান্ডের আসল মানে কি? ঠিক আছে, 9 ব্যান্ড আপনি কিভাবে পাইতেছেন একটু দেখি আমরা। পরীক্ষকের মনে এই অনুভূতি তৈরি করা যায়, সরি আবার, হ্যাঁ, পরীক্ষকের মনে এই অনুভূতি তৈরি করা যে এই ছেলে বা মেয়ে ইংরেজিকে নিজের মতো করে ব্যবহার করতে পারতেছে কিনা, ঠিক আছে, নিজের মতো কথা বলতে পারতেছে কিনা। আজ আমি সেই ব্যান্ড 9 এক্সেলারেশন ট্রিক শেয়ার করব। আজকের ভিডিওতে আমরা এই এক্সেলারেশন ট্রিকটা শেয়ার করব, যেটা আপনারা ফলো করলে অবশ্যই 15 দিনের মধ্যে 100% ফোকাস দিলে আপনাদের এই ব্যান্ড 9 গ্যারান্টি হবে। চলুন আমরা নেক্সট স্লাইডে যাই। পার্ট 2, সিক্রেট ট্রিক রিভিল। সবচেয়ে বড় ট্রিক যা কেউ বলে না, এক্সামিনার মিমিক্রি মেথড। ঠিক আছে, এক্সামিনার যা করছে যা বলতেছে এগুলো ফলো করার যে নিয়মটা, অর্থাৎ আপনাকে নিজেকে পরীক্ষকের মতো চিন্তা করতে হবে। ঠিক আছে, আপনি আপনার নিজেকে যদি এক্সামিনার মতো চিন্তা করেন তাহলে দেখবেন যে আপনি নিজেই বুঝতেছেন যে এক্সামিনার কী ধরনের কোশ্চেন করতে পারে বা আপনাদের কী ধরনের এক্সপেকটেশন থাকতে পারে। আপনি একটু নিজেদের যদি শিক্ষকের পজিশনে নিয়ে যান তাহলে দেখবেন যে বুঝবেন যে হচ্ছে আসলে শিক্ষক আপনাদের কাছে কী জানতে চাচ্ছে। আইএলটিএসের ক্ষেত্রে আপনার শিক্ষক, আপনার এক্সামিনার যা জানতে চাচ্ছে যে আপনি ইংলিশটাকে আপনি নিজের মতো গুছায় বলতে পারতেছেন নাকি, সুন্দরভাবে ফ্লুয়েন্টলি বলতে পারতেছেন নাকি, এটাই। তো প্রতিটা উত্তর, প্রতিটা লেখা যেন আপনি নিজেই 9 ব্যান্ড অনুসারে মার্ক দিতে পারেন। ঠিক আছে, 9 ব্যান্ড স্কোরের যে নিয়মাবলী আপনি যখন আইএলটিএস পরীক্ষা দেওয়ার আগে আপনাকে দেখাই দিবে যে কখন ব্যান্ড 9 দেয়, কখন ব্যান্ড 8 দেয়, কখন ব্যান্ড 7 দেয়, আপনাদের একটা শিট দেওয়া হবে। ওই শিটটা ফলো করে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে হচ্ছে ব্যান্ড 9টা পাওয়ার জন্য আপনাদের এক্সামিনারে কী এক্সপেক্ট করে তা ক্লিয়ার করে লেখা থাকবে, তা একটু পড়বেন। এই মেথডে আপনি শুধু প্র্যাকটিস করবেন না, ঠিক আছে, নিজের পারফরমেন্সকে 9 ব্যান্ড লেভেলে রিফাইন করবেন। এটাই 15 দিনের গেম চেঞ্জার। ঠিক আছে, আপনি যদি এক্সামিনার কী চাইতেছে এটা যদি আপনি ফোকাস করে 15 দিনে হচ্ছে নিজের জন্য একটা সেশন ক্রিয়েট করে নিতে পারেন, তাইলে আপনি বুঝবেন যে আচ্ছা ঠিক আছে, 15 দিনে এই ব্যান্ড 9টা পসিবল। আমরা নেক্সট স্লাইডে যাই। পার্ট 3, মডিউল অনুসারে 9 ব্যান্ড ট্রিক। ঠিক আছে, মডিউল অনুসারে 9 ব্যান্ড ট্রিক, যে প্রত্যেকটা মডিউলের জন্য আলাদা আলাদা কিছু ট্রিক আছে, বাট লিসেনিংয়ে 9 ব্যান্ড মানে উত্তর 100% অ্যাকিউরেট। ঠিক আছে, লিসেনিংয়ের ব্যান্ড 9 মানে সব উত্তর 100% কারেক্ট। ঠিক আছে, আপনি দেখবেন যে লিসেনিংয়ের সময় যে উত্তরগুলা সবচেয়ে আমি বলবো যে হচ্ছে আনসার করা তেমন একটা কঠিন না। ঠিক আছে, আমি বলবো যে লিসেনিংয়ের সেকশনটা, লিসেনিংয়ের মডিউলটা যদি আপনার ইংলিশ ভালো হয় বুঝেন তাইলে সেরকম কঠিন হওয়া হচ্ছে হয়তো সম্ভব না আর কি। অ্যাডভান্স ট্রিক, প্রত্যেক সেকশনের আগে 10 সেকেন্ডে পুরো প্রশ্ন প্রেডিক্ট করুন। ঠিক আছে, প্রত্যেক সেকশনের আগে 10 সেকেন্ডে পুরো প্রশ্ন প্রেডিক্ট করুন।
আপনি যখন লিসেন করতেছেন, ঠিক আছে, প্রথমে প্রশ্নগুলা রিডিং মানে সে আপনাদের লিসেনিংটা শুরু হওয়ার আগে আপনি দেখবেন যে সব প্রশ্নগুলো একবার রিডিং পড়বেন, ঠিক আছে, প্রশ্নগুলো সুন্দর করে দেখে নেবেন 10 সেকেন্ডের মধ্যে, যাতে লিসেনিংটা শুরু হওয়ার সাথে সাথে আপনি আনসারগুলো পেতে থাকেন। এই অনুযায়ী আপনি খালি আগায় যাবেন। শুধু শব্দ শুনবেন না, স্পিকারের টোন ও স্ট্রেস লক্ষ্য করুন। শুধু শব্দ না, আপনি স্পিকারের টোন, ঠিক আছে, যে কোন অ্যাকসেন্টে কথা বলতেছে, আপনার ওয়ার্ডগুলো বুঝতেছেন নাকি, আর স্ট্রেস লক্ষ্য করুন যে কোথায় থামাইতেছে। হ্যাঁ, এটা কোয়েশ্চেন বোধকে থামাইতেছে, এক্সক্লেমেশনে থামাইতেছে, নাকি অমনে করে থামাইতেছে, তো ওইটা একটু দেখবেন। ক্যামব্রিজ 16-18 এর টেস্ট প্রতিদিন 2 বার করে, দিনে একবার নর্মাল, একবার 1.25x স্পিডে করুন, ঠিক আছে। 1.25x স্পিডে কেন? আমি দেখছি যে লিসেনিংয়ে যারা হচ্ছে ভালো করে ওরা দেখবেন যে হচ্ছে একটু স্পিডে কথাগুলো বুঝতে পারতেছে। হ্যাঁ, এই 1.25 স্পিডটা যদি আপনি মাস্টার করতে পারেন তাহলে দেখবেন যে যখন আসল টেস্টে দিতেছেন মনে হবে স্লো মোশনে কথা বলতেছে। আপনি লিসেনিংয়ে যখন আনসারগুলো দিতেছেন একবারে স্মুথভাবে দিতেছেন, কোনো প্রবলেম ছাড়া। তো এর জন্য আমি বলবো 1.25 স্পিডে যদি মাস্টারটা করতে পারেন তাহলে ইজিলি ব্যান্ড 9 তুলতে পারবেন। এই লিসেনিংয়ের ব্যাপারটা আপনি সবসময় চেষ্টা করবেন যে একবারে ম্যাক্সিমাম স্পিডে শেখার জন্য। এখন 1.25 স্পিড ছাড়াও আপনার মনে হতে পারে যে হচ্ছে আর একটু বেশি স্পিডে যদি শিখতে পারতাম, বা হচ্ছে তো 1.5-এ যদি শিখতে পারতাম, আমি বলবো যে 1.5-এ একটু বেশি ফাস্ট হয়ে যায়, বাট যদি ওটা তো ফোকাস করে শিখতে পারেন তাহলে ওই 1.5-ই যথেষ্ট। 1.5 অনুযায়ী আপনি যদি পুরাটুকু জাস্ট লিসেন করতে থাকেন, লিসেন করে আপনি যদি আনসার করতে পারেন তাহলে দেখবেন যে পরীক্ষার সময় যখন লিখতেছেন মানে লিসেনিং টেস্টে দিতেছেন পুরো স্লো মোশনে আগাবে কোনো প্রবলেম ছাড়া। রিডিংয়ের জন্য আমরা আসি, 9 ব্যান্ডের জন্য 40 থেকে 40 লাগবে, ঠিক আছে। 9 ব্যান্ডের জন্য 40-40 লাগবে। সিক্রেটটা কি? কিওয়ার্ড এর পরিবর্তে সিনোনিম চেইন তৈরি করুন। কিওয়ার্ডের পরিবর্তে সিনোনিম চেইন তৈরি করুন, ঠিক আছে। কিওয়ার্ড বাদেও আপনি দেখবেন সিনোনিমে যে কোন চেইনগুলো, হ্যাঁ, কোন সিনোনিমগুলো ইউজ করা হইতেছে আপনার ওই প্যারাগ্রাফে, ওই রিডিং প্যারাগ্রাফে আপনার কোন কিওয়ার্ডগুলো ইউজ করা হইতেছে, ওই কিওয়ার্ডের বেসিসে যে সিনোনিমগুলো ইউজ করা হইতেছে ওইটা একটা চেইন ক্রিয়েট করুন। হ্যাঁ, ওই চেইনটা ফলো করলে আপনি দেখবেন যে কনটেক্সটটা মাথার মধ্যে এসে পড়তেছে। ওই কনটেক্সটটা এসে পড়লে দেখবেন যে রিডিং সেকশনটা সহজ হয়ে গেছে, আপনার পুরো গল্পটা মাথার মধ্যে থেকে যাবে, ওই অনুযায়ী আপনি আগাইতে থাকতে পারবেন। প্রত্যেক প্যাসেজে হেডিং ম্যাচিংয়ের আগে পুরো প্যাসেজের মেইন আইডিয়া বুঝুন, ঠিক আছে। প্রত্যেক প্যাসেজে হেডিং ম্যাচিংয়ের যে সেকশনটা ওইটার আগে পুরা প্যাসেজের মেইন আইডিয়া বুঝুন। আপনি যদি পুরা প্যাসেজের মেইন আইডিয়াটা বুঝে যান তাহলে দেখবেন যে হেডিং ম্যাচিংয়ের পার্টটা বোঝা কোনো ব্যাপারই না। হ্যাঁ, প্রতিদিন 3টা প্যাসেজ টাইমারে 55 মিনিট করে ভুলের লগ বানান, ঠিক আছে। 55 মিনিট করে ভুলের লগ বানান প্রত্যেকটা দিন, 3টা প্যাসেজ। হ্যাঁ, 3টা প্যাসেজ দেখবেন, এরকম করে 3টা প্যাসেজ থাকবে, জাস্ট আপনি রিডিং পড়ে যাবেন। 3টা প্যাসেজ টাইমার দিয়ে রিডিং পড়ে যাবেন 55 মিনিট করে, জাস্ট ভুলের লগগুলো দেখুন, ঠিক আছে, যে কোন ভুল হইতেছে না হইতেছে এগুলো জাস্ট বাই করে আপনি চেষ্টা করবেন যে সবগুলো দেখার জন্য। হ্যাঁ, আমরা নেক্সট স্লাইডটাতে যাই। রাইটিংয়ের জন্য, এখন আমরা রাইটিংয়ের জন্য বলি, রাইটিংয়ে 9 ব্যান্ড পাওয়ার সবচেয়ে শক্তিশালী ট্রিক, ঠিক আছে। রাইটিংয়ে আমি দেখছি যে সবার সবচেয়ে বেশি সমস্যা হয়ে থাকে রাইটিংয়ে দেখবেন ব্যান্ড স্কোরটা কমে আসে। ব্যান্ড 9 রাইটিংয়ে পাওয়া খুব কঠিন। হ্যাঁ, কিন্তু এই ট্রিকটা যদি ফলো করেন, টাস্কের স্ট্রাকচার, ইন্ট্রোডাকশন, প্যারাগ্রাফ প্লাস থিসিস, ঠিক আছে, যদি এই স্ট্রাকচারটা ফলো করেন তাহলে দেখবেন যে ইজিলি ব্যান্ড 9 উঠতেছে। হ্যাঁ, আপনার ওপিনিয়ন বেসড প্যারাগ্রাফ হোক বা যে প্যারাগ্রাফই হোক, রাইটিংয়ের সময় আপনি যদি যে স্ট্রাকচারটা ফলো করেন, ইন্ট্রোডাকশনটা যদি ঠিকভাবে দেন, হ্যাঁ, যে প্যারাফ্রেজ করেন, তারপর থিসিস, একটা শেষে যে একটা থিসিস স্টেটমেন্ট অ্যাড করতে পারতেছেন, তাইলেই দেখবেন যে আপনার ব্যান্ড স্কোরটা বাইরে যেতেছে। তাছাড়াও বডি 1, আইডিয়া, ডিপ এক্সপ্লেনেশন আর এক্সাম্পল প্লাস লিঙ্ক, ঠিক আছে। বডি 1-এ যদি আপনি আইডিয়াটা দেন, ডিপ এক্সপ্লেনেশনটা দেন, তার বেসিসে যদি এক্সাম্পল আর লিঙ্ক করেন
তাহলে দেখবেন যে আপনার বডি 1-এর মধ্যেই অর্ধেক স্কোরটা এসে পড়তেছে। তা বাদেও কি বডি 2-তে অপোজিট ভিউ প্লাস রিফিচুয়েশন, ঠিক আছে, এটা যদি ফলো করেন দেখবেন যে বডি 2-এর মধ্যে ব্যান্ড স্কোরটা একটু বাড়িয়ে দিতেছে। হ্যাঁ, কনক্লুশনে কি, কনক্লুশনে আপনার থিসিস স্টেটমেন্টে একটা রিঅ্যাসেসমেন্ট দিবেন, আর শেষে যে পুরাটুকু সামারাইজ করে একটা এন্ডিং দিবেন। এই এন্ডিংয়ের পরেই আপনি দেখবেন মাঝে মধ্যে আপনি দেখবেন যে হচ্ছে আপনার রাইটিংয়ের সময় এক্সামিনার সব সময় চেষ্টা করবে যে ইন্ট্রোডাকশন আর কনক্লুশনটা দেখার। হ্যাঁ, ইন্ট্রোডাকশন আর কনক্লুশন সবচেয়ে বেশি ফোকাস দেওয়ার। আপনি ওইটাই করবেন, বডি 1 আর বডি 2-এর স্ট্রাকচারটা খালি ফলো করবেন, আর কনক্লুশন আর ইন্ট্রোডাকশনটা যে সুন্দর করে থিসিস স্টেটমেন্টের মাধ্যমে শেষ করে দিবেন। তা বাদে অ্যাডভান্সড ভোক্যাব, হ্যাঁ, অ্যাডভান্স ভোক্যাবের যে ব্যাপারটা, আপনি যদি কোলোকেশন ব্যবহার করেন আর মেক এ সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন, পোজ এ সিরিয়াস থ্রেট, হ্যাঁ, এগুলোর বেসিসে যদি আগান, তাই প্রত্যেক দিন একটা টাস্ক 2 লিখে নিজে 9 ব্যান্ডের মতো চেক করুন, ঠিক আছে? প্রতিদিন একটা টাস্ক 2 লিখে নিজে 9 ব্যান্ডের মতো চেক করুন। এই চেকটা যদি আপনি করেন তাহলে দেখবেন যে অনেক ভুল বাইর হয়ে আসতেছে, অনেক ভুল বাইর হয়ে আসতেছে, আর ওই ভুলগুলো আপনি আস্তে আস্তে ঠিক করতে পারবেন। হ্যাঁ, চেষ্টা করবেন প্রতিদিন একটা টাস্ক 2 লিখে ওইটা চেক করার। জাস্ট 9 ব্যান্ডের যে ফার্স্টের দিকে যে সেকশনটা বলছিলাম, ওই 9 ব্যান্ডের বেসিসে আপনি খালি দেখবেন যে টাস্ক 2 মিলতেছে নাকি। এক্সামিনার যেটা চাইতেছে, ওই তো যেটা বললাম মিমিক্রি মেথডটা, আপনি এক্সামিনার যেটা চাইতেছে ওইটা কি আপনি টাস্ক 2-তে প্রদর্শন করতে পারতেছেন নাকি। প্রত্যেকবার দুইটা দুইটা করে প্র্যাকটিস করার পর আপনি নিজেই দেখতে পারবেন যে টাস্ক 2-এর যে ব্যাপারগুলো ওগুলো ঠিকভাবে আসতেছে নাকি আইডিয়াগুলো। তো ওইটা একটু দেখবেন। স্পিকিংয়ে এখন আমরা যদি আসি, স্পিকিংয়ে 9 ব্যান্ডের জন্য ফ্লুয়েন্সি, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ ও প্রোনাউন্সিয়েশন সবগুলোতে 9 লাগবে, ঠিক আছে? স্পিকিংয়ে ফ্লুয়েন্সি, লেক্সিক্যাল রিসোর্সেস, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড প্রোনাউন্সিয়েশন সবগুলোতে 9 লাগবে, ঠিক আছে? আপনি চেষ্টা করবেন যে সব একসাথে মাথার মধ্যে না গুলায় একটা একটা করে যাওয়ায়, একটা একটা করে যাইতে, ঠিক আছে? ফ্লুয়েন্সির জন্য কী করবেন, জাস্ট রিড ইট আউট লাউড, ঠিক আছে? যখন মুভি দেখবেন সাবটাইটেল নিচে থাকবে, আপনি মিমিক করবেন, ঠিক আছে, শ্যাডোয়িং করবেন, আস্তে আস্তে দেখবেন ফ্লুয়েন্সিটা বাইরে গেছে। লেক্সিক্যাল রিসোর্সেস, হ্যাঁ, আপনার কথা বলার সময় আপনি একই ধরনের ওয়ার্ড বারবার ইউজ করতেছেন নাকি, এটা একটু নোটিস করার চেষ্টা করবেন। কীভাবে নোটিস করবেন, এটা আবার শ্যাডিং করতে করতে দেখবেন যে বিভিন্ন ধরনের ওয়ার্ড ইউজ করা হইতেছে। রিয়েল লাইফে যখন আপনি কথা বলবেন তখন দেখবেন যে আপনার লেক্সিক্যাল রিসোর্সেসগুলো বেড়ে গেছে। তা বাদেও কি গ্রামাটিক্যাল রেঞ্জ, আপনি যখন জাস্ট এই যে গ্রামাটিক্যালি কথা বলবেন, গ্রামাটিক্যালি অ্যাকিউরেট কথা বলবেন। হ্যাঁ, আমরা অনেকে সময় কথা বলার সময় দেখবেন হ্যাভ, লাইক, হ্যাজ এমনি এমনি অ্যাড করে দিই, আমাদের গ্রামাটিক্যাল অনেক মিস্টেক হয়ে থাকে স্পিকিংয়ে। এই সমস্যাগুলো সব দূর হয়ে যাবে এই গ্রামাটিক্যাল রেঞ্জটা বাড়াইতে পারলে। আপনি সুন্দর করে কথা বলবেন আর সুন্দর দেখবেন যে সেন্টেন্স স্ট্রাকচারটাও ঠিক হয়ে যাবে। ও প্রোনাউন্সিয়েশন সবগুলোতে 9 লাগবে, ঠিক আছে? এই সব কটাতে আপনার 9 লাগবে। ট্রিকটা কি, প্রতিদিন 3টা পার্ট 2 কিউ কার্ড, ঠিক আছে? প্রতিদিন 3টা পার্ট 2 যে কিউ কার্ড দেয় ওটা 2.5 মিনিট করে বলুন, ঠিক আছে? আপনাকে যে কিউ কার্ড দেওয়া হবে ওটা আপনি 2.5 মিনিট করে বলবেন। কিউ কার্ড কি, মনে করেন যে আপনাকে বলা হয়েছে যে টক অ্যাবাউট আ টাইম দ্যাট ইউ গট লস্ট, ঠিক আছে? এটা আপনার কিউ কার্ড। এখানে 2.5 মিনিট করে কথা বলবেন। কীভাবে কথা বলবেন? বলবেন যে ওয়েল there was this time that I got lost. এখন কোথায় হারিয়েছিলেন এটা নিয়ে বলবে I got lost in Mirpur, and when I got lost in Mirpur I couldn't find my way because it was like a maze. They did not have roads, they did not have road signs, they did not have numbers on buildings for some reason, and because of that reason I could not find my way. I could not find my way through the maze of Mirpur. হ্যাঁ, এমনি কইরা আপনি যদি একটু এক্সপ্লেইন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার কিউ কার্ডটাও সলভ হয়ে যেতেছে। তা আপাতত আপনার আইডিয়াগুলো ফর্মুলেট করার জন্য আপনার কাগজের মধ্যে তো একটা পয়েন্ট সিস্টেম করবেন, যেটা দেখে আপনি আরও সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবেন। এখন আমি এমনি ইমপ্রম্পটু দিছি, বাট আপনি যদি কাগজের মধ্যে, যখন আপনি কাগজের মধ্যে পয়েন্ট করবেন যে ওই তো কোথায় হারাইছিলেন এটা নিয়ে লিখবেন, কেন হারাইছিলেন,
তারপর হচ্ছে যে কোথায় যাচ্ছিলেন, এগুলো যখন লিখবেন তখন এক্সপ্লেন করার সময় আপনার মাথার মধ্যে আর কি আইডিয়াগুলো গুছানো থাকবে। ইডিওম্যাটিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করুন, ঠিক আছে? সবসময় চেষ্টা করবেন যে হচ্ছে এই আপনাদের যে হচ্ছে ইডিওম্যাটিক যে ল্যাঙ্গুয়েজগুলো এগুলো ব্যবহার করতে। এক্সাম্পলের মধ্যে কি হবে? টু বি অনেস্ট, ঠিক আছে? টু বি অনেস্ট, ইউ নো হোয়াট আই মিন, ইট গোজ উইথাউট সেইং, ঠিক আছে? এই পুরাটুকু কিন্তু ইডিওম্যাটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে, হ্যাঁ? টু বি অনেস্ট, ইউ নো হোয়াট আই মিন, ইট গোজ উইথাউট সেইং। এটা অর্থটাকে আমি বলে দিই যে হচ্ছে আমি যদি সত্যি কথা বলি, আপনি জানেন আমি কী নিয়ে বলতেছি, ইট গোজ উইথাউট সেইং, হ্যাঁ? আমি না বললেও চলবে। নিজের রেকর্ডিং শুনে এক্সামিনারের মতো মার্ক করুন, হ্যাঁ? আপনাদের যে এক্সামিনারের যে শিটটা দেওয়া হবে, যেটার মধ্যে লেখা থাকবে যে ব্যান্ড 9-এর জন্য আপনাদের কী কী করা লাগবে, ব্যান্ড 8-এর জন্য আপনাদের স্কোর মানে কথা কীভাবে বলা লাগবে, ব্যান্ড 7-এর জন্য কীভাবে কথা বলা লাগবে, এগুলোর বেসিসে আপনি নিজের রেকর্ডিং শুনে এক্সামিনারের মতো মার্ক দিন, ঠিক আছে? এক্সামিনারের মতো যদি আপনি মার্কটা দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার নিজে একটা আইডিয়া হয়ে যাবে যে এক্সামিনার কী চাইতেছে, তো ওইটা একটু চেষ্টা করবেন। পার্ট 4-এ আমরা দেখি মাত্র 15 দিনের ইনটেনসিভ প্ল্যান, প্রতিদিন সময়সূচি 4 ঘন্টা, ঠিক আছে? 15 দিনের যে ইন্টেনসিভ প্ল্যানটা ওইটার জন্য সময়সূচি 4 ঘন্টা, 4 ঘন্টা করে 100% ফোকাসে সময় দেওয়া লাগবে। লিসেনিংয়ের জন্য 40 মিনিট, রিডিংয়ের জন্য 50 মিনিট, রাইটিংয়ের জন্য 60 মিনিট, হ্যাঁ? টাস্ক 1 আর টাস্ক 2, হ্যাঁ? টাস্ক 1 আর টাস্ক 2 রাইটিংয়ের জন্য 60 মিনিট, স্পিকিংয়ের জন্য 40 মিনিট, রেকর্ড, সেলফ ইভ্যালুয়েশন, ঠিক আছে? সব ইনক্লুডেড এই 40 মিনিটের মধ্যে। রেকর্ড করবেন, সেলফ ইভ্যালুয়েট করবেন, বাই করবেন যে আপনার স্পিকিং লেভেলটা কোথায়। তা বাদেও কি এরর লগ রিভিউ 30 মিনিটে, 30 মিনিটে আপনি এরর লগ করবেন যে কী কী সমস্যা হয়েছিল, কী প্রবলেম হচ্ছে, এগুলো রিভিউ করে বাই করার চেষ্টা করবেন যে যে আপনার যে কী প্রবলেম হয়েছে ওগুলো আপনার সলভ করতে পারতেছেন নাকি। যদি প্রবলেমগুলো সলভ করে ফেলেন তাহলে দেখবেন যে অবশ্যই আপনার ব্যান্ড 9 গ্যারান্টি হবে। তো এটা একটু ফলো করবেন। উইক ওয়াইজ যদি আমি ব্রেকডাউন করি, ডে 1 to 5 উইকনেস আইডেন্টিফিকেশন প্লাস ইন্টেন্সিভ প্র্যাকটিস, হ্যাঁ? যদি আপনি ডে 1 to 5 জাস্ট উইকনেস আইডেন্টিফাই করেন আর ওইটা যে ইন্টেন্সিভ প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে মানে ডে 6 to 10-এ যে অ্যাডভান্স টেকনিক্স আর স্পিড বিল্ডিং ফোকাস করতে পারবেন, ঠিক আছে? অ্যাডভান্স টেকনিকগুলো আপনার উইকনেসগুলো সব বাই করে ফেলবে আর তার উপর দিয়ে ইন্টেন্সিভ প্র্যাকটিসের যে ব্যাপারটা ওটা আরও ফাস্ট করে ফেলবে। তা বাদেও কি আপনার স্পিড বিল্ড করতে পারবেন, ঠিক আছে? আপনার যে স্পিড, যে টাইমটা দরকার, মিনিমাম টাইম রিকোয়ারমেন্ট, এটা দেখবেন যে আপনি স্মুথ করে ফেলতে পারতেছেন। তা বাদেও কি ডে 11 to 15 ফুল মক টেস্ট, ঠিক আছে? ডে 11 থেকে 15 আপনি ফুল মক টেস্ট দিবেন, প্রতিদিন একটা ফুল টেস্ট আর ফাইনাল রিফাইনমেন্ট, হ্যাঁ? একটা ফুল মক টেস্ট দিবেন আর তার মধ্যে একটা ফাইনাল রিফাইনমেন্ট দিবেন যে ওই মক টেস্টের মধ্যে যে ভুলগুলো হয়েছে ওইগুলো ঠিক করে ফেলবেন। প্রতি 3 দিন পর একটা ফুল মক টেস্ট এবং স্কোর দেখুন কোথায় উন্নতি হচ্ছে, হ্যাঁ? প্রতি 3 দিন পর একটা ফুল মক টেস্ট দিবেন আর দেখবেন যে কোথায় উন্নতি হইতেছে, কোথায় অবনতি হইতেছে, কোথায় প্রবলেম হইতেছে, ওই প্রবলেমগুলো বাই করবেন। এরপর ওইগুলো জাস্ট ফলো করে ঠিক করার চেষ্টা করবেন। জাস্ট এমনি করে প্র্যাকটিস করতে 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 প্রতি 3 দিন এমনি করে মক টেস্ট দিতে 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 আপনার সব ভুলগুলো বাইরে হয়ে আসবে। হ্যাঁ, আপনি দেখবেন যে আপনার সব প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হয়ে গেছে। And yeah, that was all. Thank you very much.